আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহেরবানিতে আমি ডক্টর স্পাইন কর্তৃক আয়োজিত উন্মুক্ত ক্লাস, আজকের ক্লাসের আলোচ্য বিষয় স্ক্যাবিসের প্রাদুর্ভাব এবং হোমিওপ্যাথিতে তার প্রতিকার। এ বিষয়ে আলোচনা করার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে এখানে যুক্ত করেছেন, সেই মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে স্মরণ করি মানবতার মুক্তি দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আরো স্মরণ করি মুতাসামিল হানিমানকে। তো আজকে যারা আয়ুর্বেদিক উন্মুক্ত ক্লাসে যারা যুক্ত হয়েছেন সকলকেই রাতের শুভেচ্ছা জানাই এবং হৃদয়ের গভীর থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনারা আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? জি স্যার, শুনতে পাচ্ছেন। জি, তো স্ক্যাবিস আসলে এমন একটি ডিজিজ সারা বাংলাদেশ সহ ইন্ডিয়া ভ্যাকসিনের পর থেকে এটা তো আছেই এবং ভ্যাকসিন ছাড়াও এটার প্রাদুর্ভাব এমনভাবে ঘটেছে কম বেশি কেউ না কেউ আমরা ফ্যামিলিতে এফেক্টেড। এই স্ক্যাবিস দেখে অনেকেই ভীত সন্ত্রস্ত হয়ে যান, স্ক্যাবিস দেখে ভয় পেয়ে যান। কারণ স্ক্যাবিস দেখলে ভয় পাওয়ারই কথা। ইতিপূর্বে আমি অসংখ্য পেশেন্ট দেখেছি, তো অনেকেই এই স্ক্যাবিস বৃদ্ধি হওয়ার কারণে, অ্যাগ্রাভেশন হওয়ার কারণে অনেকেই থাকতে পারেন না, জোরে জোরে চিকিৎসা নিতে পারেন না। তো অনেক সময় আমরা দেখেছি অ্যালোপ্যাথিতে মাসের পর মাস এটা চিকিৎসা নিলেও ভালো হয় না। গতদিন একটা পিকচার আমাদের একজন বিএসএম ডক্টর শেয়ার করেছেন যে ভাই আমি এই পেশেন্টকে দেখেছি 8 বছর ধরে স্ক্যাবিসিস সাফার করতেছে। বিষয় খেয়াল রাখবেন ভাই। জন ভাই, সমস্যা কি ভাই? জি, তার মিউট আনমিউটের বিষয়ে প্রত্যেকে লক্ষ্য রাখবেন প্লিজ। কারণ এদিকে অ্যাডমিট করা, এদিকে ক্লাস নেওয়া, অপরদিকে আপনারা যদি আনমিউট রেখে ক্লাসকে বিশৃঙ্খল অবস্থায় নিয়ে যান তো আলোচনা শুনে লাভ হবে না। জি, আপনারা একটু লক্ষ্য রাখবেন মিউট আনমিউটের বিষয়ে। সম্মানিত চিকিৎসকবৃন্দ, তো আমরা অ্যালোপ্যাথিক দৃষ্টিকোণ থেকে যেটা চিন্তা করি, অ্যালোপ্যাথিক দৃষ্টিকোণ থেকে আমরা যেটা চিন্তা করি যে একজনের যদি স্ক্যাবিস দেখা দেয়, এটা পার্সন টু পার্সন কন্ট্যাক্টের মাধ্যমে, সেটা হ্যান্ডশেক করেন, হ্যান্ডশেক তো করার সুযোগই থাকে না। যে স্ক্যাবিসে আক্রান্ত তার থেকে অন্তত 100 হাত 50 হাত দূরে থাকার চেষ্টা করে, তাই না? তো এটা যে কোনোভাবে অ্যালোপ্যাথিক দৃষ্টিকোণ থেকে যে তাদের যে পর্যবেক্ষণ যে একজন থেকে আরেকজন এটা ট্রান্সমিশন হতে পারে। দীর্ঘদিন এই স্ক্যাবিস সাফার করলে ফ্যামিলিতে অনেক ব্যাপার থাকে। বিশেষ করে স্বামী যদি আক্রান্ত হয়, ওই ক্ষেত্রে স্ত্রী আক্রান্ত হতে পারে এবং তাদের সন্তান আক্রান্ত হতে পারে। আবার সকলেই যে আক্রান্ত হবে এমন কিন্তু নয়। অ্যালোপ্যাথিক দৃষ্টিকোণ থেকে একজন থেকে আরেকজন এফেক্টেড হয়, কন্টামিনেশন হয়, ট্রান্সমিশন হয় এটা। কিন্তু হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে যাদের সাসেপ্টিবিলিটি আছে, ডিসপোজিশন আছে, যাদের প্রবণতা আছে, তো তারা ছাড়া অন্যরা এফেক্টেড হবে না। হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে যে যাদের মধ্যে প্রবণতা আছে, সাসেপ্টিবিলিটি আছে, তারা ছাড়া অন্য কেউ আক্রান্ত হবে না। স্ক্যাবিস বলেন, করোনা ভাইরাস বলেন, যে সমস্ত ডিজিজ আছে, ট্রান্সমিশন হয়,
কন্টামিনেশন হয়। তো এই ডিজিজগুলো অ্যালোপ্যাথিক দৃষ্টিভঙ্গি একরকম, যেমন পক্স বলেন, হাম বলেন, এরপরে করোনা ভাইরাস বলেন, এরপরে স্ক্যাবিস বলেন, এগুলো তাদের বক্তব্য যে একজন থেকে আরেকজন এটা ছড়াতে পারে। তার ফ্যামিলিতে অনেক সদস্য থেকে একজন থেকে আরেকজন অ্যাফেক্টেড হয়। কিন্তু হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে 5 জন অ্যাফেক্টেড হলো আর 2 জন। তার মানে হচ্ছে স্ক্যাবিসে 5 জন আক্রান্ত হয়েছে আর 2 জন আক্রান্ত হয় নাই। তার মানে ওই 2 জনার সাসেপ্টিবিলিটি ভালো ছিল, তাদের সাসেপ্টিবিলিটি এমন, ডিসপোজিশনটা এমন যে আক্রান্ত হওয়ার যে প্রবণতা সেটা নাই, সে ডিসপোজিশন নাই, টেন্ডেন্সি নাই। তো যাদের মধ্যে প্রবণতা আছে তারা আক্রান্ত হবে, আর যাদের ভাইটাল ফোর্স খুব ভালো থাকবে, স্ট্রং থাকবে, তারা এফেক্টেড হবে না। এটাই হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গি। তাহলে এতটুকু আমরা জানি। কিন্তু আমরা প্রত্যেকেই এই ডিজিজ থেকে সামাজিকভাবে, পারিবারিকভাবে একজন আরেকজনের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করব। অনেক সময় দেখবেন যে পক্সে আক্রান্ত হয়েছে অথবা স্ক্যাবিসে আক্রান্ত হয়েছে, তো তাকে যে সেবা করছে সে আক্রান্ত হচ্ছে না, অথচ তার বাড়িতে কেউ দেখতে গেছে, এই দেখতে যাওয়ার পরে তার একটা ভীতি কাজ করছে, ভয় কাজ করছে। এই ভয়ের ফলে সে হয়তো তারা করছে আমার মনে হয় এই ডিজিজ হয়ে যাবে। আসলে বাড়ি এসে দেখা গেছে সে স্ক্যাবিসে আক্রান্ত হয়েছে অথবা পক্সে আক্রান্ত হয়েছে, তাই না? সুযোগ নাই, সম্মানিত চিকিৎসক। তারপরও আমরা একে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পারিবারিকভাবে একজন থেকে আরেকজনের মধ্যে যেন না প্রবেশ করে সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করা। দেখবেন স্ক্যাবিসে আক্রান্ত ব্যক্তির টাওয়াল যদি থাকে, এটা তার জন্য আলাদাভাবে রেখে দেওয়া উচিত, সেপারেট থাকবে। তার পোশাক পরিচ্ছদ এগুলো সব আলাদা রাখা দরকার। তো সেখান থেকে যেন ওই জীবাণু কোনোভাবে প্রবেশ না করার সুযোগ না পায় আর কি, সে বিষয়ে সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে হয়। যারা স্কুলে পড়ে, যারা কলেজে পড়ে, অথবা বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতেছে, চলাফেরা করতেছে, তো এই অবস্থায় অবশ্যই একটু দূরত্ব রাখা উচিত। কারণ যদি আমার মনের মধ্যে দুর্বলতা তৈরি হয়, জীবনী শক্তি থাকে, তখন ওই জীবনী শক্তির দুর্বলতাই দেখবেন যে সে হয়তো অ্যাফেক্টেড হচ্ছে, তার মধ্যে সাসেপ্টিবিলিটি আছে, ভাইটাল ফোর্স উইক, একটা পর্যায়ে সে আক্রান্ত হচ্ছে, এটা হতে পারে। তো অ্যালোপ্যাথিতে এটার যে চিকিৎসা সেটা হলো সাবস্টেন্সিভ যে ট্রিটমেন্ট আছে, কিছুদিনের জন্য, কিছু মাসের জন্য হয়তো উপশম থাকবে, কিন্তু এটা রিকারেন্ট হতে থাকলে বারবার, তো একটা পর্যায়ে তার হাঁপানি হতে পারে, অথবা পাকস্থলী কোনো সমস্যা দেখা দিতে পারে, শ্বাসতন্ত্রের কোনো সমস্যা দেখা দিতে পারে, অথবা XYZ রোগের নামে যেই অর্গানটা দুর্বল থাকবে ওই অর্গানটা এফেক্টেড হওয়ার প্রবণতা থাকবে। তো এই ক্ষেত্রে কি ধরনের সিমটম আমরা পেয়ে থাকবো, কি ধরনের সিমটম থাকবে? সিমটম থাকবে যে প্রথমেই স্কিন র্যাশ দেখা দিবে, পাস ফর্ম হয়তো করবে না, তো এটা প্রথমে স্কিন র্যাশ দেখা দিবে, লাল লাল ছোট ছোট ফুসকুড়ি দেখা দিবে, ভেসিকল হবে। তো একটা পর্যায়ে সেখানে রস দেখা দিবে, রস নিঃসরণ হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় এটা ছড়াতে পারে। তো এটা ইনফেক্টেড হয়ে গেলে তখন কিন্তু আরো সময়ের প্রয়োজন হয় আরোগ্যের ক্ষেত্রে। তো যে সমস্ত সিমটম আমরা দেখব যে তার ব্যথা থাকবে, যন্ত্রণা থাকবে, রস থাকবে, রক্ত নিঃসরণ হতে থাকবে, তো এক একজন পেশেন্টের ক্ষেত্রে এক এক রকম দেখা দিতে পারে। এই জন্যই হোমিওপ্যাথিতে ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট করতে হয়, ব্যক্তি স্বতন্ত্রের চিকিৎসা করতে হয়। কখনো স্পেসিফিক একটি মেডিসিন দেওয়ার সুযোগ নাই যে একজনের স্ক্যাবিস হয়েছে
সেখানে পুজ হওয়ার প্রবণতা বেশি। সিভিলিটিক যে সমস্ত মেডিসিন আছে, এই সিভিলিটিক মেডিসিন গুলোর মধ্যে অন্যতম যে মেডিসিন গুলো, পলিক্রিস যে সমস্ত মেডিসিন গুলো, এইগুলো আমরা অ্যাপ্লাই করি, কিন্তু এইভাবে কখনো ঠিক নয়। হামেশা বারসল, অ্যাসিডাইটিক, এপারসাল এইভাবে দেওয়ার কোনো সুযোগ নাই। তো এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়াতে পারে, বিভিন্ন জায়গায় এটা হতে পারে, এটা মাথায় হতে পারে, শরীরের বিভিন্ন জায়গায় এটা দেখা দিতে, হাতের তালুতে দেখা দিতে পারে, অথবা স্কিন পার্টে দেখা দিতে পারে, বিভিন্ন জায়গায় এগুলো দেখা দেয়। এটা প্রপারলি যদি চিকিৎসা না করা হয়, সেক্ষেত্রে অবশ্যই তাকে দীর্ঘদিন সাফার করতে হয়। হোমিওপ্যাথিক ডাক্তারদের কাছে আসলেই এক সপ্তাহের মধ্যে ভালো হবে কিনা, কতদিন, কত ঘন্টা সময় লাগবে এটা আরোগ্য হতে, এইভাবে সময় বেঁধে দেয়, টাইম ফ্রেম বেঁধে দেয় যে কতদিনে ভালো হবে। আসলে এইভাবে কিন্তু স্পেসিফিক ভাবে সময় বলা যায় না যে কতদিনে সে ভালো হবে। তো এটা ডিপেন্ড করবে তার জীবনী শক্তির উপরে। যার জীবনী শক্তি যত বেশি ভালো হবে, তত বেশি সে তাড়াতাড়ি আরোগ্যের দিকে যাবে। এই ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিতে যে সমস্ত মেডিসিন অ্যাপ্লাই করে থাকি, হোমিওপ্যাথিতে অনেক মেডিসিন পাবেন। রেপার্টরিতে দেখবেন প্রায় 70-80টির বেশি মেডিসিন কিন্তু রেপার্টরিতে আছে। 73টা মেডিসিন, শুধু স্ক্যাবিসের উপরে আপনি সার্চ দিবেন যে স্কিন এরাপশন স্ক্যাবিস, 73টা মেডিসিন। এর মধ্যে আর্সেনিক পাবেন, কার্বোভেজ পাবেন, এর মধ্যে কার্বোনিয়াম সালফ পাবেন, কোস্টিকাম পাবেন, ক্যালিসালফ পাবেন, সোডিয়াম পাবেন, সিলিনিয়াম পাবেন, এরপরে সিডিয়া পাবেন, সালফার পাবেন, অনেক মেডিসিন, ক্যালকেরিয়াম সহ অনেক মেডিসিন। এতগুলো মেডিসিনের মধ্যে থেকে অবশ্যই প্রত্যেক মেডিসিনকে আলাদাভাবে স্বতন্ত্রকরণ করতে হবে। সেই ক্ষেত্রে যদি কোনো পেশেন্টকে আপনি দেখেন যে তার মধ্যে সোরার বৈশিষ্ট্য বেশি, সিভিলিটিক যে সিমটম, এই সিমটমগুলো নাই, সরিক ট্রেটস আছে, ম্যাজমেটিক ম্যানিফেস্টেশন যেটা, সেটা হচ্ছে সোরা আছে। তো সোরা হলে সেক্ষেত্রে কি কি ধরনের লক্ষণ প্রকাশ পেতে পারে? অ্যাকিউট ফেজে আমরা দেখি, কনস্টিটিউশনাল আর অ্যাকিউট ফেজ এ সালফারের ক্ষেত্রে আমরা যেমন দেখি যে স্কিন প্রথমে ড্রাই থাকবে, অমসৃণ থাকবে, রাফ থাকবে, ড্রাই থাকবে, আনহেলদি স্কিন থাকবে এবং প্রচুর চুলকানি থাকবে। রাত্রিকালীন সময়ে এত বেশি জ্বালাকর চুলকানি থাকবে, রাত্রে ঘুমাতে পারবে না। যত বেশি চুলকাবে তত বেশি আরাম পাবে। এবং চুলকানোর পরে একটা পর্যায়ে দেখবেন যে চুলকায় ছেড়ে দিলে প্রচুর জ্বালা করতে থাকবে এবং পানি লাগলে আরো বেশি জ্বালা পোড়া বেড়ে যাবে। একটা পর্যায়ে দেখবেন যে জ্বালা, এই আক্রান্ত স্থানে ঠান্ডা পানি সে দিলে মনে করবে ভালো ফিল করবে না, ঠান্ডা পানি দিলে দেখবেন যে আরো কষ্ট বেড়ে যাচ্ছে, গোসল করলে আরো কষ্ট বেড়ে যাচ্ছে। একে তো প্রচন্ড স্ক্যাবিস, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য পরামর্শ দিলেও তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় না, বা সে নিজে হতেও চায় না। সালফারকে আমরা বলি ওয়াশেবল ফ্যাশন, আর সুরিনামকে বলে থাকি আনওয়াশেবল ফ্যাশন। তো ধোয়ায় মশাই পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে হয়তো এই দুর্গন্ধ হয়ে চলে যায়। সালফারের এই সমস্যাগুলো একটু মানে পরিষ্কার থাকে, কিন্তু কিছুক্ষণ পর আবার হয়তো ময়লা হয়ে যায়। সালফারকে যতই আপনি ধোয়ায় মশাই দেন না কেন, দেখবেন ময়লা করার প্রবণতা, ময়লা হওয়ার প্রবণতা এটা তার মধ্যে থাকে। আর শরীরকে আনওয়াশেবল ফ্যাশন বলা হয়, তাকে যতই আপনি ধোয়ায় মশাই পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন না কেন, দেখবেন যে কোথা থেকে ধোলা বালি ময়লা তার শরীরে লেগে যাবে, অথবা ওই আক্রান্ত স্থান এফেক্টেড প্লেসে এত বেশি ময়লা জমে গেছে যে বারবার পরিষ্কার করলেও এটা যেতে চায় না, দুর্গন্ধ যেতে চায় না। সালফার রোগী গোসল করলে বাড়ে, আর সুরিনামের রোগীর গোসল করলে সে ভালো ফিল করে। যদি কিনা সালফার এর লক্ষণ থাকে যে বিশেষ করে সন্ধ্যাকালীন সময়ে, রাত্রিকালীন সময়ে, গরমে, বিছানার গরমে, উত্তাপের উচ্ছ্বাসে দেখবেন তার কষ্ট বেড়ে যাচ্ছে, সে উত্তাপ সহ্য করতে পারে না। ধৌত তাকে ওই আক্রান্ত স্থান ধুয়ে দিলেই দেখবেন প্রচন্ড জ্বালাপোড়া করতেছে, চুলকাচ্ছে বেশি। কিন্তু ঠান্ডা প্রয়োগ করলে যদি আবার বরফের একটা টুকরা দেওয়া হয় ওই আক্রান্ত স্থানে, তখন সে ভালো ফিল করে। কিন্তু পানি লাগালে সে
সহ্য করতে পারে না। আমরা সালফারের পেশেন্টকে যখন দেখব যে এই স্ক্যাবিসে যখন সে আক্রান্ত হবে, তখন সে তার ঠিক মতো খাওয়া নাই, ঠিক মতো ঘুম নাই, ঠিক মতো চুল কাটা নাই, ঠিক মতো দাড়ি শেভ করা নাই। তো পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার যে একটা দরকার, যে পরিষ্কার পরিপাটি হয়ে থাকতে হবে, তা না হলে এটা এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়াবে। তো এটা কিন্তু সে করবে না। তাকে বকাঝকা দিয়েও কিন্তু গোসল করাতে পারেন না। 2 দিন 3 দিন গোসল না করে থাকার প্রবণতা, এমন যদি লক্ষণ থাকে, মানসিক লক্ষণ, অত্যন্ত অলস প্রকৃতির হয়ে যায়, দেখবেন যে আক্রান্ত স্থানে অনেক ধুলাবালি থাকলেও কিন্তু এটা পরিষ্কার রাখতে চায় না। একটা ধরেন টাওয়াল, অথবা ওইটাকে ঢেকে রাখছে একটা টাওয়াল দিয়ে, তো ওইটা ময়লা হয়ে গেছে, দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, তারপরেও কিন্তু ওইটা পরিষ্কার করতে চায় না, যে নতুন করে আরেকটা টিস্যু নেওয়া দরকার বা একটা টাওয়াল নিয়ে এটা পরিষ্কার করা দরকার, এটা সে কোনোরকম চায় না। এমন মানসিকতা সম্পন্ন রোগীকে অবশ্যই সালফার অ্যাপ্লাই করতে হবে। এখন সালফার হয়তো অ্যাপ্লাই করি, কিন্তু তাকে কমপ্লিটলি কিউর করা সম্ভব হচ্ছে না। এই ক্ষেত্রে সালফারের কমপ্লিমেন্টারি অনেক মেডিসিন আছে। তার মধ্য থেকে যদি শরীর ম্যানিফেস্টেশন না হয়, সেই ক্ষেত্রে গোসল করলে ভালো ফিল করে, গোসল করতে চায় না, গোসলের প্রতি ভয় আছে, বাট গোসল করলে সে কমফোর্ট ফিল করবে, কমফোর্ট ফিল করে, আক্রান্ত স্থান ধোয়ায় বসাই দিলে ভালো ফিল করে, এবং এটা রিকারেন্ট হতে থাকে। রিকারেন্ট 15 দিন ভালো আছে, আবার দেখা দিচ্ছে, 1 মাস ভালো আছে, আবার দেখা দিচ্ছে। সালফার সুনির্বাচিত সুনির্দিষ্ট মেডিসিন যদি এখানে কাজ করতে ব্যর্থ হয়, এমন অবস্থায় অবশ্যই সুরিনামকে অ্যাপ্লাই করতে হবে। সম্মানিত চিকিৎসকবৃন্দ, যে রিকারেন্ট অফ স্ক্যাবিস, এই ক্ষেত্রে সুরিনাম একমাত্র মেডিসিন। রেফারেন্স আপনি একটু দেখবেন যে রিকারেন্ট অফ স্ক্যাবিস একমাত্র মেডিসিন, দ্বিতীয় কোনো মেডিসিন নাই। তো এইভাবে দীর্ঘদিন যদি এটা রিকারেন্ট হতে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই সুরিনামকে চিন্তা করতে হবে। সম্মানিত চিকিৎসকবৃন্দ, দেখবেন সালফারের যে স্ক্যাবিস আক্রান্ত স্থান একটু আশ্রয়েই দেখবেন যে রক্ত বের হচ্ছে। চুলকালে সে আরাম পায়, ওই মুহূর্তে যখন সে চুলকায় তখন সে আরাম পায়, সুখানুভূতি দেখা দেয়, ভালো লাগে, কিন্তু পরক্ষণে প্রচন্ড জ্বালা, কষ্ট, তীব্রতা, ভয়ঙ্কর রোগ দেখা দেয়। এমন অবস্থা অবশ্যই আপনি সালফারকে চিন্তা করবেন। জি ভাই, এটা না মানুষ করুক না, দিক না, শখ আছে তো করুক না, কিন্তু মুখের ভাষা চলাই ঠিক কথা হবে না। মানুষ দেখ কোন একটা জিনিস টাকা জমালে টাকা এগুলো খরচ করে দিল, ওদের নামে বেশি, ওদের জন্য 2টা মাহিনের জন্য 2টা কেন্দ্রের জন্য টাকা জমা রাখি। সালফার যখন ব্যর্থ হবে, তখন সুরিনামকে একবার চিন্তা করার প্রয়োজন হতে পারে। সালফারের অনুপ্রূপ অনেক মেডিসিন আছে, সালফারের অনুপ্রূপ অনেক মেডিসিন আছে, কিন্তু অনুপ্রূপ মেডিসিনগুলোর মধ্যে অন্যতম একটি মেডিসিন, যে সরা বৈশিষ্ট্য যদি থাকে, সেক্ষেত্রে সুরিনাম। সালফারের অনুপ্রূপ হতে পারে সেটা ক্যালকেটাল, সালফারের অনুপ্রূপ হতে পারে সেটা মার্সল, সালফারের অনুপ্রূপ হতে পারে সেটা পালসিটিলা, সালফারের অনুপ্রূপ হতে পারে সেটা সুরিনাম, সালফারের অনুপ্রূপ মেডিসিন হতে পারে পাইরোজেন, সালফারের অনুপ্রূপ হতে পারে সিপিয়া, সালিশিয়া, অনেক মেডিসিন পাবেন। কিন্তু কখন আর্সেনিক, কখন বেলেডোনা, কখন বেলেডোনা আগের মেডিসিন, কখন শোনা যায় না স্যার, শোনা যায় না। এই তুমি লিখেছ, কখন দেখবেন যে তাকে দ্রুতই আরোগ্য করা সম্ভব। কিন্তু আমরা এত বেশি তড়িঘড়ি করি, এত বেশি ধৈর্যহীন হয়ে পড়ি, যে সকালে একটা বিকেলে একটা, এরপরে করে আরেক। শোনা যায় না স্যার? যদি এমন থাকে তার শরীর থেকে এত বেশি দুর্গন্ধ আসতেছে ওই ইরাপশন থেকে, স্ক্যাবিস থেকে, যে আশেপাশে কেউ দেখতে পারতেছে না, রিকারেন্ট স্ক্যাবিস হচ্ছে স্টামন স্ক্যাবিস or recurrent scabies when sulfur fails। যখন সালফার ব্যর্থ হবে,
এমত অবস্থায় শরীর থেকে যদি পেশেন্টের শরীর থেকে প্রচন্ড দুর্গন্ধ আসতে থাকে এবং ধোয়ায় মোছায় পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেও এই দুর্গন্ধ কোন রকম যেতে চায় না। আমি এখন কোথাও জায়গা পাচ্ছি না। এবং স্কিনটা দেখতে এতটা মানে অপরিষ্কার অপরিচ্ছন্ন দেখাবে যে মনে হবে কত বছর সে গোসল করে নাই। এটা দূরে হলে বা এখন এমত অবস্থায় অবশ্যই আমরা সুরিনামকে চিন্তা করব। সালফার যদিও গরম কাতর, কিন্তু ব্যক্তি বিশেষে ব্যক্তি কেন্দ্রিক সে শীত কাতর হতে পারে। আর সুরিনাম শীত কাতর হয় 12 মাস। দেখবেন কাতা একটা কম্বল শরীরের উপর থাকবেই। ঘুমাতে গেলে ফ্যান চলতেছে, তো ফ্যান অনেক সময় সে সহ্য করতে পারে না, আর ফ্যান দিলেও গায়ে একটা আবরণ থাকা চাই। এবং জানালা দরজা বন্ধ করে সে শুয়ে থাকতে চায়, মাথায় 12 মাস একটা ক্যাপ পরা থাকা চাই। শীতের সময় তো সে একেবারে কম্বল মুড়ি দিয়ে ঘুমায়, মাথা খোলা রেখে সে ঘুমাতেই পারে না। কিন্তু সুরিনামের এই শীত কাতরতার লক্ষণ থাকতে হবে। এমনকি গরম আবহাওয়াতেই, ইভেন ইন হট ওয়েদার, গরম আবহাওয়াতেও কিন্তু সে দেখবেন একটা টুপি পরা চাই। সামার সিজনেও একটা টুপি পরা চাই। ফ্যান চলতেছে অথবা এসি চলতেছে গরমের সময়, এই গরমের মধ্যে সকলেই এসি চাইলেও, এসির বাতাস চাইলেও, ঠান্ডা বাতাস চাইলেও সুরিনাম কিন্তু টুপি পরে থাকতে চাই। এটা সে সহ্য করতে পারে না। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আমরা সালফারের পরবর্তী মেডিসিন, কমপ্লিমেন্টারি মেডিসিন হিসাবে, ফলোডেল রেমেডি হিসাবে আমরা সুরিনামকে চিন্তা করব। সম্মানিত চিকিৎসক বৃন্দ, এছাড়া আরো অনেক মেডিসিন আছে, বিশেষ করে সিপিয়া। তো সালফারের অনুপ্রয়োগ সিপিয়াও খুব চমৎকার কাজ করে। তো সিপিয়ার ইন্ডিকেশন কেমন থাকবে? বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই মেডিসিনটা খুব চমৎকার কাজ করবে। প্রেগনেন্সি চলাকালীন সময়ে যে সমস্ত রমণীদের ক্ষেত্রে আমরা দেখবো যে প্রেগনেন্সি চলতেছে, তো এই সময়ে তার হরমোনাল চেঞ্জ হয়। এই সময় কি হয়? হরমোনাল চেঞ্জ হয়। মেনস্ট্রুয়েশন চলাকালীন সময়ে তার হরমোনাল চেঞ্জ হয়। এমন অবস্থায় কোন রমণী যদি স্ক্যাবিসে আক্রান্ত হন, এক্ষেত্রে সিপিয়া অসাধারণ কার্যকরী একটি মেডিসিন, খুব চমৎকার কার্যকরী একটি মেডিসিন। সিপিয়ার পেশেন্টদেরকে আপনি দেখবেন যে এরা একাকী থাকলে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং ভালোবাসা তার ভালো লাগে না। তার খিটখিটে মেজাজ, উদাসীনতা, একাকী থাকার প্রবণতা, স্বামী, সন্তান, সংসার, পরিবারের সদস্য, এগুলো বিরক্তি। আর যদি কিনা হয় তার স্ক্যাবিস, এই ক্ষেত্রে তো আরো বিরক্তি। তাহলে সেই ক্ষেত্রে আমরা সিপিআর কথা আমরা চিন্তা করব। সিপিআর এমন অবস্থায় খুব চমৎকার কাজ করবে। আক্রান্ত স্থানে গরম প্রয়োগ করলে ভালো ফিল করবে। যদিও সিপিআর রোগী শীতকাতর, কিন্তু 45 থেকে 60 বছর বয়স পর্যন্ত ক্লাইমেটিক কন্ডিশন দেখা দিলে, অর্থাৎ মেনোপজ চলে আসলে, এমন অবস্থায় তার শরীর থেকে গরমের ভাব, উত্তাপের উচ্ছ্বাস বয়ে যায়। এই সময় অনেক ডক্টর ভুল করে তাকে গরম কাতর ভেবে গরম কাতর মেডিসিনের কথা চিন্তা করেন। এই ক্ষেত্রে অধিকাংশ ডক্টর যদি সচেতন না থাকেন, তাহলে এই কাতরতা কারণ মেডিসিন হয়তো ভুল করবেন। তো সিপিআর রোগী শীত কাতর হয়, কিন্তু 45 ঊর্ধ্ব অথবা 40 ঊর্ধ্ব, 45 থেকে 60 বছর বয়স পর্যন্ত এই মেনোপজ যখন চলে আসে, তখন তার শরীর থেকে উত্তাপের উচ্ছ্বাস বয়ে যায়। তাই ভুলক্রমে তারা গরম কাতর মনে করে গরম কাতর মেডিসিন চিন্তা করেন। কিন্তু এমন অবস্থায় সিপিআর খুব চমৎকার কাজ করে। ঠান্ডা বাতাস সে সহ্য করতে পারে না। ঠান্ডা বাতাসে গেলে দেখবেন তার স্ক্যাবিস বেড়ে যাচ্ছে। মেনস্ট্রুয়েশন হওয়ার আগে, মেন্স চলার আগে, মেন্স শুরু হওয়ার আগে দেখবেন তার স্ক্যাবিস বাড়তেছে। দীর্ঘদিন যদি সে স্ক্যাবিস সাফার করে,
বিশেষ বিশেষ মুহূর্তে দেখবেন যে স্ক্যাবিসের বৃদ্ধি হচ্ছে। মেষ শুরু হওয়ার কয়েকদিন আগে থেকেই স্ক্যাবিসের প্রকোপ বেড়ে যাচ্ছে। ওয়েদার চেঞ্জ হলে, ঠান্ডা আবহাওয়া দেখা দিলে তার স্ক্যাবিস বেড়ে যাচ্ছে। একটু গরম পড়লে, আক্রান্ত স্থানে গরম দিলে সে কমফোর্ট ফিল করে। এমন অবস্থায় আমরা অবশ্যই আমরা কি করবো? সিপিএকে চিন্তা করবো। মার্কসল খুব চমৎকার কার্যকরী একটি মেডিসিন, কিন্তু মার্কসলের আমরা মার্সবেটিক ম্যানিফেস্টেশনের কথাও সেই সাথে বলে দিব, যেমন সিপিআর কথা বলেছি। তো সিপিআর পেশেন্টদের মধ্যে আমরা সাইকো ইমোশনিক ম্যানিফেস্টেশন দেখব। আর মার্কের পেশেন্টদের ক্ষেত্রে, অধিকাংশ পেশেন্টদের ক্ষেত্রেই আপনি দেখবেন যে স্ক্যাবিসে আক্রান্ত পেশেন্ট, তো তার ওই আক্রান্ত স্থান স্যাঁতসেঁতে থাকবে। আক্রান্ত স্থান কি থাকবে? স্যাঁতসেঁতে থাকবে, পুষযুক্ত থাকবে, দুর্গন্ধযুক্ত পুষ ডিসচার্জ হতে থাকবে। অফেন্সিভ ডিসচার্জ, অফেন্সিভ পাস ফরমেশন থাকবে, আলসারেটিভ ইরাপশন থাকবে, সেটা ময়েস থাকবে, ভিজা থাকবে, পুষযুক্ত থাকবে, দুর্গন্ধযুক্ত পুষ সেখানে দেখা দিবে এবং সহজে পুষ শুকাতে না পারা। তার সিভিলিটিক ম্যানিফেস্টেশনের কারণে, সিভিলিটিক টেস্টের কারণে দেখবেন তার ক্ষত শুকায় না। সেটা আঁচড় লেগে ক্ষত হোক, অথবা স্ক্যাবিসের ক্ষত হোক, অথবা কেটে যাওয়ার কারণে ক্ষত হোক, যে কোনো ক্ষত দেখবেন এই ক্ষত সহজে শুকায় না সিভিলিটিক সকল পেশেন্টদের ক্ষেত্রে। যেমন আপনি হিবারসাল বলেন, স্যালিসিয়া বলেন, নাইট্রিক অ্যাসিড বলেন, সেই ক্ষেত্রে মার্কসলভেন, সিভিলিটিক যত মেডিসিন আছে এই ক্ষত কিন্তু শুকাতে চায় না। অনুরূপভাবে স্ক্যাবিসে আক্রান্ত পেশেন্টকেও দেখবেন পুষ সহজে শুকাচ্ছে না। প্রচুর ঘাম থাকবে, প্রচুর লালা থাকবে, প্রচুর লালা থাকবে, জিভ সরস থাকবে, ভেজা থাকবে, দাঁতের ছাপ থাকবে। তারপরও দেখা যাবে যে অদম্য পিপাসা, প্রচুর ঘাম হওয়া সত্ত্বেও তার রিলিফ ফিল না করা, প্রফিউজ পারস্পিরেশন, প্রফিউজ সোয়েটিং, বাট উইদাউট রিলিফ, তার কিন্তু রিলিফ হয় না। তাহলে এই পেশেন্টকে অবশ্যই আমরা মার্কসলের কথা চিন্তা করবো স্ক্যাবিসের জন্য। তার জিভ দেখবেন, তার মুখ দেখবেন স্যালিভেশন থাকবে এবং তার জিভার যে টেস্ট, মেটালিক টেস্ট থাকবে। রাত্রিকালীন সময়ে স্ক্যাবিস প্রচুর বাড়বে, রাত্রিকালীন সময়ে স্ক্যাবিস ব্যাপক আকারে দেখা দেবে এবং স্যাঁতসেঁতে আবহাওয়াতে তার এটা বেশি দেখা দেবে, গরমে তার এটা বেশি দেখা দিবে। তাহলে সিভিলিটিক মার্সবেটিক ম্যানিফেস্টেশন যখন থাকবে, এমন অবস্থায় আমরা অবশ্যই মার্কসলের কথা চিন্তা করব। সম্মানিত চিকিৎসক বৃন্দ, আমরা আলোচনা খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো। আমাদের পেশেন্ট অলরেডি আসছেন। জি, এরপরে আমরা গ্রাফাইটিসের কথা চিন্তা করতে পারি। গ্রাফাইটিসের ভিডিও দেখবেন যে তারাও কিন্তু কোথাও আঁচড় লাগলে, স্ক্যাবিস হলে সহজে শুকাতে চায় না। এখন মধুর মতো পজিং স্টিকি হানি লাইক ডিসচার্জ, স্ক্যাবিসের ক্ষেত্রে আটা চটা মোটা, তাই না? এটা তো থাকবেই, সেই সাথে মধুর মতো চটচটে রস, ঘন রস বেরোতে থাকবে। সেই ক্ষেত্রে আমরা গ্রাফাইটিসের কথা চিন্তা করতে পারি। গ্রাফাইটিসের সংযোগ স্থল যেগুলো প্রত্যেক ভাঁজে, সেটা ফিঙ্গার হোল্ডিং প্লেস হতে পারে, অথবা আপনার হাঁটুর যে ভাঁজ আছে সেখানে হতে পারে, কনুইয়ের যে ভাঁজ আছে, আপনার রিস্টের যে ভাঁজ আছে, এই ভাঁজে যখন স্ক্যাবিস দেখা দিবে, এখন সেটা হতে পারে মধুর মতো, অথবা ড্রাই স্কিন হলো, রাফ স্কিন, ড্রাই স্কিন হলো, কিন্তু সেখানে কাজ করতে পারে। বিশেষ করে আপনার কানের পিছন সাইডে কেটে যায়, সেখানে পুজ হয়, রক্ত নিঃসরণ হতে থাকে এবং জেনিটাল অর্গান, কুষ্কির যে সংযোগ স্থল, এই স্থলগুলোতে যখন স্ক্যাবিস বেশি দেখা দিবে এবং সহজে শুকাতে চাইবে না, এবং রোগী যদি কনস্টিটিউশনাল হয়, মানে কোষ্ঠবদ্ধতার ধার যদি থাকে, অবেসিটি থাকে, টেন্ডেন্সি টু কেলয়েড, টেন্ডেন্সি টু স্ক্যাবিস, এইগুলো যদি দেখা দেয়, তাহলে এমন অবস্থায় আমরা
গ্রাফাইটিসকে চিন্তা করবো। এবং গ্রাফাইটিসের পেশেন্টদের মধ্যে আপনারা দুইটা বৈশিষ্ট্য পাবেন এখানে, একটা হচ্ছে শরিক এবং আরেকটা সিভিলিটি। আপনি অবশ্যই এক্ষেত্রে গ্রাফাইটিস চিন্তা করবেন। আর্সেনিক কখন চিন্তা করব? আর্সেনিকে কিন্তু স্ক্যাবিসের জন্য অসাধারণ কার্যকরী একটি মেডিসিন। আর্সেনিকের রোগীদের ক্ষেত্রে প্রচুর জ্বালা থাকবে, দুশ্চিন্তা থাকবে, উৎকণ্ঠা থাকবে, অস্থিরতা থাকবে, রেস্টলেসনেস থাকবে, বাট এটা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য সেটাকে পরিষ্কার পরিপাটি পরিচ্ছন্ন হওয়ার একটা কি পরিবেশ তৈরি করবে, সে পরিপাটি থাকতে চাই এবং আশেপাশে পোশাক পরিচ্ছদ যেগুলো সেগুলো পরিষ্কার পরিপাটি রাখতে চাই। এবং এই নিয়ে দুশ্চিন্তা এর উপরে ভালো হবে না। যদি আমার ইনফেকশন হয়ে যায়, এখান থেকে যদি আমার ক্যান্সার হয়ে যায়, এখান থেকে এই রোগ এমন অবস্থায় পৌঁছে যদি আমার মৃত্যু হয়ে যায়, এমন অবস্থায় অবশ্যই আর্সেনিকের কথা চিন্তা করতে হবে। মানসিক অস্থিরতা থাকবে, রেস্টলেস, অ্যানশাস, ফেয়ারফুল, এগুলো আমরা আর্সেনিকের রোগীদের মধ্যে দেখবো। বিশেষ করে ঠান্ডা পানিতে গোসল করলে দেখবেন তার বেড়ে যাচ্ছে। গরম পানি শুধুমাত্র মাথা ব্যথার ক্ষেত্রে continuous pain in the head, those who are suffering from continuous pain in the head, যারা দেখবেন যে নিয়মিত মাথা ব্যথা করতেছে, বাট কোল্ড অ্যাপ্লিকেশন অ্যামিলিওরেশন, ঠান্ডা পানি দেখবেন যে দিলে মাথায় দিলে শুধু মাথা ব্যথার ক্ষেত্রে শুধু ঠান্ডা চায়, বাকি সকল অর্গানে তারা গরম চায়। অর্থাৎ স্ক্যাবিসের ক্ষেত্রেও কিন্তু তারা গরম চাই, যদিও সেখানে জ্বালা আছে, কিন্তু উত্তাপ দিলেই সে ভালো ফিল করবে, ঠান্ডা সহ্য করতে পারবে না। কোল্ড অ্যাপ্লিকেশন অ্যাগ্রাভেশন, কোর্স আফটার মিডনাইট, মধ্যরাতের পরে, মধ্যরাত, দ্বিপ্রহর, রাত প্রহরে তার কষ্ট বেড়ে যাবে এবং নির্দিষ্ট সময় এ দেখবেন তার কষ্ট বেড়ে যাচ্ছে। শরিক এবং সিভিলিটিক ম্যানিফেস্টেশন যদি থাকে, যদিও সৌররূপের প্রভাব বিস্তার করার ক্ষমতা আর্সেনিকের আছে, কিন্তু সিভিলিটিক অথবা সাইকোটিক ম্যানিফেস্টেশন থাকলে এটার প্রভাব কম আছে। এই ক্ষেত্রে আমরা হেপারসাল্পের কথা বলে আমরা আলোচনা এবং টিউবার করে নেব। হেপারসাল্পের পেশেন্টদের ক্ষেত্রে স্ক্যাবিসে তারা যদি আক্রান্ত হয়, তো বারবার পুষ হওয়ার প্রবণতা, যেমন মার্কসল আছে, গ্রাফাইটিস আছে, হেপারসাল্পে আছে, অনেক মেডিসিনে এভাবে পাওয়া যায়। কিন্তু আক্রান্ত স্থান এত বেশি স্পর্শকাতর থাকবে যে হাত দিয়ে দেবে না। অ্যাভারশন টু বি টাচড, মেন্টালি, ফিজিক্যালি, মানসিকভাবে, শারীরিকভাবে এত স্পর্শ কাতরতা, অনুভূতি প্রবণতা, আবার সেন্সিটিভিটি থাকবে যে ওই স্থানে হাত দেওয়া তো দূরের কথা, দূর থেকে সে বলবে না এদিকে আসো না। আনিকার যেমন সমস্ত শরীর থেতলে দেওয়ার মতো ব্যথা, কিন্তু এবার যদি এই স্কিনের আফসারে পুজ হবে, পেইনফুল টু টাচ, স্ক্যাবিস উইথ পাস, এটা আমরা হেপারসাল্পের পেশেন্টদের ক্ষেত্রে দেখবো। এত বেশি সেন্সিটিভ থাকবে আক্রান্ত স্থান, তো সেখানে গরম দিলে ভালো ফিল করবে, ঠান্ডা সে সহ্য করতে পারবে না। aggravation from slightest touch, aggravation from cold air, worse from cold air, cold application, aggravation, এবং আনকাভারিং রাখলে, যেমন সেটা যদি অনাবৃত রাখে, খোলা রাখে, বাতাস লাগে, তো সে সহ্য করতে পারবে না। ওই স্ক্যাবিসের স্থানে ঢেকে রাখা চাই, গরম দেওয়া চাই, এবং র্যাপিং আপ, ওয়ার্ম র্যাপিং অ্যামিলিওরেশন। এক্ষেত্রে সিভিলিটিক ম্যানিফেস্টেশন যদি থাকে, আমরা অবশ্যই হেপারসাল্প, এরা অত্যন্ত হিংস্র হয়, অত্যন্ত ক্ষিপ্ত হয়। আবার এই সমস্ত মেডিসিন দিলেই দেখবেন তার উগ্রতা, তার এই প্রচন্ডতা, তো রাগ মেজাজ, এগুলো কিন্তু কম হয়ে যায় এবং তার স্ক্যাবিসও দূর হয়ে যায়। সম্মানিত চিকিৎসক বৃন্দ, আমরা আর দু একটা মেডিসিন আলোচনা করি, শেষের দিকে আসবো। যেমন মেজেরিয়াম এমন একটি মেডিসিন, দেখবেন বিশেষ করে মাথায় আপনার গোল টুপি পরার মতো পুজ পরা, থাকে, পুজ পূর্ণ টুপি থাকে মনে হচ্ছে, তো সেখানে মোটা পড়বে, মানে এক কথায় ঠিক রাস থাকবে এবং আক্রান্ত স্থান থেকে পুজ নিঃসরণ হতে থাকে এবং প্রচুর চুলকানি হতে থাকে। এখানে প্রচুর চুলকাই এবং চুল জড়িয়ে থাকে, ওই পুজ সহ চুল কিন্তু লেফটে থাকে, জড়িয়ে থাকে। এই ক্ষেত্রে অবশ্যই আমরা মেজেরিয়ামকে চিন্তা করব। মেজেরিয়ামের বৃদ্ধি রাত্রিকালীন সময়ে উত্তাপের বৃদ্ধি হয়। মেজেরিয়ামের রোগীদের ম্যাজমেটিক যে ম্যানিফেস্টেশন, সেটা হলো সিভিলিটিক ম্যানিফেস্টেশন। সম্মানিত চিকিৎসক বৃন্দ, যদি কিনা আমরা দেখি যে বংশে কারো যক্ষা আছে, এই ক্ষেত্রে ব্যাসিলিনাম এবং টিউবারকুলিনাম খুব চমৎকার মেডিসিন। টিউবারকুলিনাম পেশেন্টদের ক্ষেত্রে আমরা যখন দেখব রোগী অস্থির প্রকৃতির,
ঠিক আছে, এক চিকিৎসা সে বারবার না নিয়ে অন্য জায়গায় যায়, বারবার চিকিৎসা পরিবর্তন করতে থাকে, এমন অবস্থায় এই পেশেন্টকে আমরা টিউবারকুলিনের কথা চিন্তা করব। রোগী খুব বেশি দুর্বল হয়ে গেলে তো সেই ক্ষেত্রে আমরা ব্যাসিলামের কথা চিন্তা করব। এবং রিকারেন্ট অফ স্ক্যাবিস সমস্ত মেডিসিন যখন ব্যর্থ হচ্ছে, এমন অবস্থায় আমরা সোডিয়ামকে চিন্তা করব। সম্মানিত চিকিৎসকবৃন্দ, আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করেছি। সকলকে ধন্যবাদ জানিয়ে, সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। স্যার, আমার ছোট্ট একটা কোশ্চেন ছিল। জি স্যার, এটা হচ্ছে মানে মার্কসলে এটাকে মানে কিছুটা ওষুধটা খাওয়াইলে কম থাকে, মোটামুটি এর মধ্যে থাকে, আবার ওষুধটা যখন একটু স্টপ রাখি তখন এটা আবার দেখা দেয়, অর্থাৎ খুব বেশি বাড়ে না। মার্কসলে এটাকে কাজ করছে, পুরোপুরি ভালো হচ্ছে না। এখন স্যার, মার্কসলের অনুপূরক ওষুধটা কি? মার্কসলের অনুপ্রয়োগ অনেকগুলো মেডিসিন আছে। মার্কসলের অনুপ্রয়োগ অনেকগুলো মেডিসিন, তার মধ্যে নাইট্রিক অ্যাসিড খুব কার্যকরী আমাদের সাথে একটি মেডিসিন, তো নাইট্রিক অ্যাসিডের ক্ষতের গভীরতা বেশি থাকতে হবে। অরামমেটও হতে পারে। যখন মার্কসল ব্যর্থ হবে ওই ক্ষেত্রে অরামমেটের চিত্র পেতে হবে, আদারওয়াইজ দেওয়া যাবে না। অথবা বারবার এটা ফিরে আসতেছে, সেক্ষেত্রে সালফার অনুপ্রয়োগ ওষুধ, যেমন সালফারের অনুপ্রয়োগ সোডিয়াম হতে পারে, কিন্তু সালফার সকল পেশেন্টকে আপনি দিতে পারবেন না। এক্ষেত্রে টিউবারকুলিনও হতে পারে, এক্ষেত্রে হিপারসালফও হতে পারে, এক্ষেত্রে সিপিয়াও হতে পারে। কারণ এই সমস্ত মেডিসিন কমপ্লিমেন্টারি মেডিসিন। কখন আমরা কমপ্লিমেন্টারি মেডিসিন হিসেবে মার্কসলের কমপ্লিমেন্টারি মেডিসিন অরামমেট, হিপারসাল, পালসেটিলা, সিপিয়া, সালফার, থোজাও কিন্তু কমপ্লিমেন্টারি মেডিসিন। ঠিক আছে, টিউবারকুলিনাম। তো এই মেডিসিনগুলোর কথা আমরা চিন্তা করতে পারি, একক মেডিসিন বলার কোনো সুযোগ নাই। জি, আর কোনো কোশ্চেন? থ্যাংক ইউ স্যার। জি, আর কোনো কোশ্চেন? আমাদের সাথে নীলকমল বর্মন স্যার আছেন। জি স্যার, আদাব স্যার, ভালো আছেন? হ্যাঁ নমস্কার, ভালো আছি। ক্লাসটা ভালো লাগছে, চলুক। জি স্যার, আমরা ওই যে প্যাশেন্ট আসছে তো এই করতে পারছি না, ঠিক আছে। সংযুক্তি নিয়ে আসেন। খুব ভালো লাগছে, হ্যাঁ ক্লাস চলছে, খুব ভালো লাগলো। আপনার ক্লাস নিন, আমি আছি। জি আসুন। তো ঠিক আছে, তাহলে কোশ্চেন না থাকলে আমরা একটু বেরোবো, প্যাশেন্ট আছে তো চেম্বারে। জি স্যারের কাছে আর কারো কোনো কোশ্চেন আছে? সম্ভবত কোশ্চেন নাই থাকলে স্যার আমরা আজকের ক্লাস কি তাহলে এখানেই শেষ করব? জি 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 জি। আসসালামু আন্তরিক আলাইকুম। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্যার আপনাকে। অনেক চমৎকার, অত্যন্ত সুন্দর এবং বিশ্লেষণধর্মী আলোচনা করেছেন। আমরা চেষ্টা করেছি কিছু নেওয়ার জন্য। তো এর জন্য আপনাকে আবারও আন্তরিক ধন্যবাদ সবার পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু বিদেশি গাম এগুলো পোষা খাওয়া যায়।